কাঁকড়া না খেলে ভাই সুন্দরবন ভিজিট করতে। আচ্ছা, তো কাঁকড়া তো খাচ্ছেন, কেমন লাগছে? দারুণ দারুণ, ওভারঅল এক্সপেরিয়েন্স খুব ভালো। কুমিরের সাইজটা একবার দেখলেন, কত বড় কুমির, দারুণ লাগলো, দারুণ। একদম জ্যান্ত চিংড়ি, এগুলো ধরে আনলেন নাকি? সুন্দরবন পৃথিবীর সবথেকে বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল। এই সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গলেই বসবাস করে পৃথিবীর বিখ্যাত দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন নামটি শুনলেই আমাদের প্রথমেই মাথায় আসে লঞ্চে করে ঘোরা আর লঞ্চের মধ্যে বসে সুন্দরবনের সুস্বাদু খাওয়া দাওয়া। কিন্তু আজ পরিবর্তন আসবে দর্শকের চিন্তাধারায়, পাল্টাবে সুন্দরবন সম্পর্কে আপনার ধারণা। 2 রাত 3 দিনের এই সফরে আমি ঘুরে দেখাবো সুন্দরবন, জানাবো সুন্দরবনের নানান জানা অজানা তথ্য, শোনাবো ছোটবেলায় বইতে পড়া বেহুলা লক্ষিন্দরের রূপকথার গল্প। কারণ এই সুন্দরবনেই আছে সেই জায়গা যেখানে বেহুলা সুন্দরী এক ধোপার আশীর্বাদে তার স্বামী লক্ষিন্দরের জীবন ফিরে পায়। আর এই ভিডিওতেই আপনাদের দেখাবো সুন্দরবনের কোর এরিয়া, যেটাকে বলা হয় বাঘেদের আঁতুর ঘর। এছাড়া বিভিন্ন রকম মাছ কাঁকড়ার পসরা সাজিয়ে সুন্দরবনের সুস্বাদু খাওয়া দাওয়া তো আছেই। তাছাড়া আপনারা এই সুন্দরবন ভ্রমণ কিভাবে করবেন, কতই বা খরচ পড়বে, তার সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। এছাড়া ভিডিওর মধ্যে আমার দর্শক বন্ধুদের জন্য থাকবে খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন। তাহলে আর দেরি কিসের, শুরু হচ্ছে 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ। দিনটি ছিল 9 ফেব্রুয়ারি 2024। সকাল সকাল পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। কথা দিয়েছিলাম আবার যাব সুন্দরবন। দেখুন সকাল সকাল এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আজ হচ্ছে 9 ফেব্রুয়ারি আর এখান থেকে শুরু হচ্ছে আজকে আমাদের সুন্দরবন ভ্রমণ। তারপর শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন থেকে 15 টাকা একটি টিকিট কেটে উঠে বসলাম ক্যানিং লোকালে। শিয়ালদা থেকে ক্যানিংয়ের দূরত্ব 45 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। তারপর ক্যানিং স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে চলে এলাম অটো স্ট্যান্ডে। দেখলাম আমাদের ট্যুর অপারেটর অটো নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। দেরি না করে ঝটপট অটোতে উঠে গেলাম, রওনা দিলাম সোনাখালি ঘাটের উদ্দেশ্যে, যেখানে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। হরিরঘাটায় পাক্কা 10:30টার পৌঁছে গেলাম সোনাখালিতে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান আছে, এখান থেকে নিয়ে নিলাম একটা জলের বোতল, ঠিক আছে? তো আপনারাও চাইলে এখান থেকে চিপস, কুরকুরে, স্ন্যাক্স আইটেম, জলের বোতল নিয়ে নিতে পারেন। তো চলুন এবার ঘাটের দিকে যাই। 40 টাকা 50 টাকা 30 40 50 30 40 50। তো এই হচ্ছে আমাদের লঞ্চ, দেখতে পাচ্ছেন পিছনে দাঁড়িয়ে আছে। এই লঞ্চে করেই শুরু করব সুন্দরবনে 2 রাত 3 দিনের সফর। তাহলে চলুন আর দেরি কিসের, উঠে পড়ি লঞ্চে। যাত্রী সংখ্যা পূর্ণ হতেই ছেড়ে দিল আমাদের লঞ্চ। লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের দিয়ে দেওয়া হলো সুন্দরবন সফরের প্রথম দিনের ব্রেকফাস্ট। ছিল লুচি, আলুর দম ও মিষ্টি। আলুর দমের টেস্টটা ছিল জাস্ট পাগল করা। তারপর ব্রেকফাস্ট শেষ হতেই চলে এলো গরম গরম চা। লঞ্চ চলল তার আপন গতিতে, আর আমি চলে এলাম লঞ্চের লোয়ার ডেকে। সেখানে দেখলাম চলছে বিভিন্ন রকম রান্নার প্রস্তুতি। আমি এখন এসে গেছি লঞ্চের লোয়ার ডেকে, আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বিছানা করা আছে। লঞ্চে ঘুরতে ঘুরতে যদি আপনাদের কোনো রকম বোরিং ফিল হয় বা একটু রেস্ট নেওয়ার ইচ্ছা হয় এখানে নিতে পারেন। লঞ্চের ঠিক সামনেই আছে ওয়াশরুম, এই যে দেখতে পাচ্ছেন। ভিতরটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, কুমোট আছে দেখতে পাচ্ছেন।
কিছুক্ষণ পরই আমাদের দেওয়া হলো চিংড়ি মাছের পকোড়া। গরম গরম চিংড়ি মাছের পকোড়া খেতে খেতে লঞ্চে থেকে উপভোগ করছিলাম কোলাহলমুক্ত সুন্দরবনের পরিবেশকে। এ যেন এক স্বর্গীয় সুখ। এরপর আমরা এসে পৌঁছে গেলাম গোসাবাতে। এই গোসাবাতে আছে এক বিশাল মার্কেট, আপনারা প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন। এছাড়া এখানে আছে হ্যামিল্টন হাউস এবং রবীন্দ্রনাথের বাংলো। এই সেই হ্যামিল্টন হাউস। স্কটিশ ব্যবসায়ী ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন 1903 সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে এই গোসাবার কিছু জায়গা লিজ নেন। তারপর জঙ্গল পরিষ্কার করে সাধারণ মানুষের বসবাসের ব্যবস্থা করেন। বাড়িটি দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন, তখনকার দিনে বন্য প্রাণী এবং জোয়ারের জল থেকে রক্ষা পেতে বড় বড় শালকাঠের খুঁটির ওপর উঁচু করে তৈরি। আর এই হ্যামিল্টন হাউসকে এখানকার লোকাল মানুষেরা বলেন লণ্ঠন সাহেবের বাংলো। হ্যামিল্টন হাউস দেখে এবার আমরা রওনা দিলাম রবীন্দ্রনাথের বাংলোর উদ্দেশ্যে, যেটি বেকন বাংলো নামে পরিচিত। 1932 সালে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই গোসাবাতে। 1932 সালের ডিসেম্বর মাসে 30 তারিখ ও 31 তারিখ তিনি রাত্রিবাস করেছিলেন এখানে, এবং তার জন্যই এই বাংলোটি নির্মিত হয়। নাম দেওয়া হয় বেকন বাংলো। আর এই বেকন বাংলোর প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। হ্যামিল্টন হাউস আর রবীন্দ্রনাথ বাংলো দেখা হয়ে গেল, আর এখানে সেরকম কিছু দেখা নেই। চলুন এবার লঞ্চে উঠবো। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1টার ঘর ছুঁই ছুঁই। বিভিন্ন রকম ব্যঞ্জন সাজিয়ে চলে এলো আমাদের প্রথম দিনের লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত, মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি ও শেষ পাতে ছিল পাঁপড়। আর খাবারের স্বাদ নিয়ে কথা বললে এ যেন স্বর্গসুখের থেকে কোনো অংশে কম নয়। প্রত্যেকটা আইটেম ছিল দুর্দান্ত, অমায়িক। খাওয়া দাওয়া সেরে শরীরটাকে একটু জিরিয়ে নিতে এসে বসলাম লঞ্চের সামনে পাটাতনের ওপর গদিতে। আর তখনই দেওয়া হলো আমাদের একটি করে কমলা লেবু। কমলা লেবুর খোসা ছাড়িয়ে চুষতে চুষতে বেলা শেষে পৌঁছে গেলাম পাখিরালয় ফেরিঘাটে। ঘড়ির কাঁটায় তখন বিকেল 5টা। একদম জ্যান্ত চিংড়ি। এগুলো ধরে আনলেন নাকি? বড় বড় সাইজ। ঘড়িকাটায় বিকেল 5:30। নামলাম পাখিরালা ফেরিঘাটে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে বাজার বসেছে রাস্তার দুধারে। তো এখন যাব হোটেলে, যেখানে আমাদের রুম বুকিং করা আছে। আর হোমস্টে বলছি, হোমস্টে তো এই হচ্ছে আজকে আমাদের রুম 7 নাম্বার। তো রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বেড, ডাবল বেড, এদিকে ডাবল বেড, এদিকে ডাবল বেড, টোটাল 4 বেড। এদিকে আছে একটা টেবিল, আর এদিকে আছে মিরর। বেশ বড় বেড, ওদিকে জানালা আছে, চার্জিং পয়েন্টও আছে, খুবই সুন্দর, বেশ ভালো কিন্তু এখানে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখতে পাচ্ছেন, কুমোট আছে, এখানে লাইটটা একটু ব্লিঙ্ক করছে। আর এদিকে একটা বেসিং আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডেকোরেটেড। হোটেল পৌঁছে ঝটপট ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হতেই দিয়ে দেওয়া হলো ইভিনিং স্ন্যাক্স। ছিল এগ চিকেন চাউমিন এবং গরম গরম কফি। আর তারপরেই শুরু হলো সুন্দরবনে আদিবাসীদের ঝুমুর নাচ। এই নাচ গান আমাদের সুন্দরবন ভ্রমণকে
এক আলাদাই মাত্রা এনে দিয়েছিল। ধীরে ধীরে অনেকেই নাচের তালে তালে পা মেলাচ্ছিল। এইভাবেই নাচ গান আড্ডা দিয়েই কেটে গেল বেশ কিছুটা সময়। তারপরই আমরা বসে গেলাম রাতের খাবার খেতে। রাতের খাবারে মেনুতে ছিল জিরা রাইস, কাশ্মীরি আলুর দম ও লাল লাল করে বানানো খাসির মাংস। এভাবেই শেষ করলাম সুন্দরবন সফরের প্রথম দিনটি। শুরু হলো এক কুয়াশা মাখা সুন্দর সকাল দিয়ে। ঘড়ির কাঁটায় সকাল 6:30 আর আজ হচ্ছে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। বেরিয়ে পড়েছি, যাব লঞ্চে। আর আজকে আমরা সফর করব সুন্দরবনের গভীর জঙ্গলে। ঘড়ির কাঁটায় তখন সকাল 7টা। এসে হাজির হলাম পাখিরালয় ফেরিঘাটে। ঘাটে পৌঁছে দেখি এক অবাক কাণ্ড। পুরো ঘাট জুড়ে যেন পর্যটক ও লঞ্চের মেলা বসেছে। চলছে রেষারেষি, কে আগে ঘাট দখল করবে। তারপর লঞ্চ আসতেই উঠে পড়লাম। রওনা দিলাম আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই সজনেখালিকে নাকি বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার, যেখানে আছে কুমির, আছে কিছু বিরল প্রজাতির কচ্ছপ যাদের নাম হলো রিভার ট্রাপিন, এবং আছে একটি ওয়াচ টাওয়ার। আমি এর আগে ইলিশ উৎসবে যখন সুন্দরবন এসেছিলাম তখন এত ট্যুরিস্টের সমাগম দেখিনি, কিন্তু এবার এসে আমি যেটা দেখলাম এবং বুঝলাম, ভ্রমণপ্রিয় বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র দীঘা, পুরী, দার্জিলিংয়ের সাথে সাথে এবার সুন্দরবনও কিন্তু সকল পর্যটকের মন কাটছে। তারপরে এই সজনেখালিতেই দেখা মিলল যার নাম অনুসারে এই সুন্দরবন নামকরণ হয়েছে সেই সুন্দরী গাছের। জানা যায় একসময় কলকাতা সহ আপ টু বিধাননগর ছিল এই সুন্দরবনের অংশ। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম আপনাদের জন্য থাকবে একটি প্রশ্ন। তো বলুন দেখি, এখনও পর্যন্ত কলকাতার কোথায় সুন্দরী গাছ সংরক্ষণ করা আছে? জানলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন এবার জেনে নিই সুন্দরবনের বিস্তৃতি সম্পর্কে আমাদের গাইড সুজিত বাবু কি বললেন। আমি সুজিত রপ্তান, আজকের আপনাদের গাইড বন্ধু। তো আমরা আছি এখন সজনেখালি। তো ঘটনা হচ্ছে কি, একটু ডিজাইন্স হয়ে গেছে বলে দিই যে আমরা একটা লং প্রোগ্রাম, আপনারা জানেন যে মাত্র 10খানা লঞ্চ বোট পার ডে যায় নেতৃত্ববনে, যেটা কোর এরিয়া। সেইটা আপনাদের সৌভাগ্য যে আপনাদের সেই প্রোগ্রামটা আছে। সবাই জানেন সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো, ইভিন বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ন্যাশনাল পার্ক। ইভিন আরও সুন্দরবনের অনেক বিশেষত্ব আছে। তার মধ্যে আর একটা বড় বিশেষত্ব, যেটা সুন্দরবন ইজ দ্য অনলি ম্যানগ্রোভ টাইগার কিংডম এক্সেপ্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো সুন্দরবন বাংলাদেশ নিয়ে বিস্তৃত। তো টোটাল আয়তন হচ্ছে 26,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ান সুন্দরবন মিলে। এবং পূর্ব দিকে হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ান সুন্দরবন ডিভাইডেড হয়েছে নদীর মাধ্যমে। এটা হচ্ছে বর্ডার নদী, যে হলুদ রেখাটা দেখতে পাচ্ছেন ডান সাইডে, এটা বাংলাদেশের সুন্দরবন, আর বাম সাইডে বরাবর হচ্ছে ইন্ডিয়ান সুন্দরবন। তো এখন যে গ্রিন পোর্শনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখন বর্তমানের জঙ্গল। এছাড়া আগে কিন্তু এই যে হোয়াইট পার্ট দেখতে পাচ্ছেন, ইভিন আর্লিয়ার আপ টু বিধাননগর কিন্তু সুন্দরবনের অংশ ছিল। তো যাই হোক, আমাদের ইন্ডিয়ান পার্টের আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। এটা 102টো দ্বীপে বিভক্ত হয়েছে। 54টা দ্বীপ লোকালা আর 48টা দ্বীপ হচ্ছে জঙ্গল। এই 48 দ্বীপটা জঙ্গল, এই গ্রিন পোর্শনটা দেখে বুঝতে পারছেন এটা দুটো জোনে ভাগ। এইটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ বা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, আর এইটা হচ্ছে ডিভিশনাল ফরেস্ট, এটাও ইন্ডিয়ান ফরেস্ট। তো সুন্দরবন টাইগার রিজার্ভের আয়তন হচ্ছে 2,585 বর্গ কিলোমিটার। মানুষ ঘরের ছাউনি কত বলে দিয়েছেন কেউ একজন, গোলপাতা। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নিপা ফ্রুটিকেন্স। তো খুব লেস নাম্বার ম্যানগ্রোভের ফল খাওয়া যায়। এর ফলটা কিন্তু খাওয়া যায়, তালের মতো, ওর ভিতরে শ্বাস আছে, খাওয়া যায়। এখন তো রেস্ট্রিকশন হয়ে গেছে, এর পাতা আর কেউ ব্যবহার করতে পারে না, আর এখন কেউ ব্যবহার করেও না। সজনেখালি ঘুরে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। আর এরই মধ্যে আমাদের দেওয়া হলো আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে ব্রেকফাস্ট। ছিল নানপুরি, চানা মশলা ও একটি করে বড় সাইজের গোলাপ জামুন। এবং ব্রেকফাস্ট শেষ হতেই দেওয়া হলো গরম গরম চা। এত সুন্দর ব্রেকফাস্ট করে হালকা কুয়াশা মাখা রৌদ্র ঝলমল ওয়েদারে সুন্দরবনের জঙ্গলের মধ্যে গরম চায়ে চুমুক দিতে দিতে বারবার মনে হচ্ছিল
এভাবেই যদি জীবনটা কেটে যেত কতই না ভালো হতো। নেই ব্যস্ততা, নেই কোনো জীবনের জটিলতা, সময় যেন থমকে গেছে। এই ভাবতে ভাবতেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের দ্বিতীয় দর্শনীয় স্থান সুদর্ণখালিতে। এই সুদর্ণখালি বোটানিক স্টুডেন্টদের জন্য খুবই মূল্যবান একটি জায়গা। এখানে আছে সুন্দরবনের বিভিন্ন রকম গাছ, আর আছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা বিভিন্ন জীবজন্তু দেখতে পাবেন, এছাড়া সুন্দরবনের জঙ্গল সম্পর্কে একটা ধারণা পাবেন। আর এই যে ছোট্ট ছোট্ট জলাশয়গুলি দেখতে পাচ্ছেন, এগুলি মিষ্টি জলের জলাশয়। বিভিন্ন বন্যপ্রাণীরা এখানে জল খেতে আসে। দারুণ দারুণ দারুণ। সুদর্ণখালি ঘুরে আবার আমরা লঞ্চে চড়ে বসলাম, আর তখনই দেওয়া হলো আমুদি মাছের পকোড়া এবং চা। পকোড়া খেতে খেতে পৌঁছলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান দোবাকি ক্যাম্পে। এখানে আছে একটি ক্যানেপি ওয়াক, যেটা হলো জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তারকাঁটা দিয়ে ঘেরা একটি ফ্লাইওভার, যেখান দিয়ে আপনারা হেঁটে যেতে পারবেন এবং বিভিন্ন বন্য প্রাণীর দর্শন পেতে পারেন। এছাড়া সুন্দরবনের জঙ্গলের ভিতরটা কেমন হয় সে সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। দোবাকি এটা অন্য অস্টার থেকে ডিফারেন্ট, কারণ এটা 496 মিটার ক্যানোপি ওয়াক আছে, যেটা অনেকটা ওভারব্রিজের মতো। এটা 2003 সালে 7ই জানুয়ারি তখন বনমন্ত্রী ছিলেন মিস্টার যোগেশ বর্মন, উনি উদ্বোধন করেছিলেন। এবং এটা গেস্টদের একটা খুব আকর্ষণীয় জায়গা, যেটা জেনারেলি জঙ্গলে যে আমরা ঢুকতে পারছি না, বোর্ডে নিয়ে খাঁড়ি ঘুরছি, কিন্তু এইটাতে এলে এটাতে আমরা অনেকটা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে পারছি, মানে জঙ্গলের ভিতরে এনভায়রনমেন্ট আমরা বুঝতে পারি, যেটা ম্যানগ্রোভটা কেমন সেটা দেখা যাচ্ছে। আর এইখানটা আগে ওয়াচ টাওয়ার ছিল, যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন। তো এখানে 2009-এ 25শে মে এক সাইডে একটু ক্র্যাক হয়ে গেছিলো। ডিপার্টমেন্ট থেকে এটা এই যে সাদাটা সাদাটা যে বালি টাইপ টুরিস্টদের জন্য উপযুক্ত নয় ভেবে এটা ভেঙে দিয়ে সামনে নতুন করেছে, যেটা আমরা দেখবো। হ্যাঁ। আর এইগুলোই ফাঁকা জায়গা, যেটা আমরা একটু আগে পরপর দুটো হরিণ ক্রস করে গেল দেখলাম। তো যেটা হচ্ছে অবজারভেশন লাইন, এটা ফরেস্ট কেটে দিয়েছে, কোনো অ্যানিমাল যদি বেরোয় বা ক্রস করে তাহলে দেখার জন্য। অনেকের ধারণা যে জঙ্গলটা বোধহয় এরকম হালকা, কিন্তু নয়, এটা ফরেস্ট এরকম তৈরি করে দিয়েছে। তো এর লাস্ট যে মানে এজটা দেখুন একদম অন্ধকার। অ্যাকচুয়ালি জঙ্গলটা কিন্তু এরকম ঘন অন্ধকার, যেটা সূর্যের আলো অনেক জঙ্গলে ঢোকে না। তো প্র্যাকটিক্যাল জঙ্গলটা এটা লাস্টে দেখলেই অনুমান করতে পারবেন। এরপর আমরা আবার লঞ্চে ফিরে এলাম এবং এসে হাজির হলো আমাদের সুন্দরবন সফরের দ্বিতীয় দিনের লাঞ্চ। ছিল ভাত, মুগের ডাল, ভেটকি মাছের সর্ষে পোস্ত, বড় বড় গোটা গোটা ভোলা মাছের ঝাল এবং চাটনি ও পাঁপড়। এ যেন একরকম জামাই আদর চলছিল। দিয়ে দাও জমজমাট একটা লাঞ্চ করে চলে এলাম লঞ্চের লোয়ার ডেকে। আর খাওয়া দাওয়ার পরে একটা দেওয়া হলো আমাদের ফল, আপেল। দুপুরের নৈশভোজন সেরে এবার আমরা যে জায়গাটিতে রওনা দিলাম সেটা হলো সুন্দরবনের কোর এরিয়া, যেটাকে বলা হয় নাকি বাঘেদের আঁতুর ঘর। এতক্ষণ আমরা ছিলাম সুন্দরবনের বাফার জোনে, এবার বাফার জোন ছেড়ে ধীরে ধীরে প্রবেশ করলাম সুন্দরবনের কোর এরিয়াতে। আর এই কোর এরিয়াতে প্রবেশ করতেই দূর থেকে চোখে পড়ল বিশাল আকারের একটি কুমির। সেও যেন আমাদের মতো দুপুরের নৈশভোজন সেরে শীতের দুপুরে শরীরটাকে একটু জিরিয়ে নিচ্ছে। এক সার্ভেতে জানা গেছে পৃথিবীর সবথেকে বড় সাইজে কুমির নাকি এই সুন্দরবনের নোনা জলেই পাওয়া যায়। কুমিরের সাইজটা একবার দেখলেন, কত বড় কুমির, দারুণ লাগলো, দারুণ। তারপর কুমিরের পর্ব শেষ হতে না হতেই শত অপেক্ষা শত আকাঙ্ক্ষার পর দেখা মিলল পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের। এ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, এ যেন সাক্ষাৎ
ভগবান দর্শন। এই কোর এরিয়াতে সকল পর্যটকদের অ্যালাউ করা হয় না। গাইড সুজিত বাবুর কাছ থেকে জানলাম প্রত্যেক দিন নাকি মাত্র 12 থেকে 15টি লঞ্চকে এখানে অ্যালাউ করা হয়, তার বেশি না। আর তার জন্য ট্যুর অপারেটর বা লঞ্চকে করাতে হয় স্পেশাল পারমিশন। আপনারা আগামী দিন যারা সুন্দরবন আসবেন ভাবছেন এবং এই কোর এরিয়াতে ঘোরার কথা চিন্তা করছেন, তাহলে সুন্দরবন ট্যুর প্যাকেজ বুকিংয়ের সময় ট্যুর অপারেটরের সঙ্গে এই বিষয়ে কথা বলে নেবেন। আর আমি যে ট্যুর অপারেটরের সাথে সুন্দরবন ভ্রমণ করছি তার সম্পূর্ণ ডিটেলস ভিডিওর শেষে দিয়ে দেব। এবার আমরা যে জায়গাটিতে এসে পৌঁছলাম, এই জায়গাটির নাম হলো নেতি ধোপানি। এখানে নেতি নামে এক ধোপানি বসবাস করতেন, যার নাম অনুসারে এই জায়গার নামকরণ হয় নেতি ধোপানি। আর এই জায়গার উপরে লুকিয়ে রয়েছে এক বিশাল ইতিহাস। এখানেই আছে 500 বছরের পুরনো এক মনসা মন্দির। বেহুলা লক্ষিন্দরের সেই রূপকথার গল্প কম বেশি আমরা সকলেই জানি। বেহুলা সুন্দরীর বাসর রাতের দিন কালনাগিনীর দংশনে মারা যায় তার স্বামী লক্ষিন্দর। তারপর বেহুলা তার স্বামীর প্রাণ ফিরে পেতে কলার ভেলাতে করে লক্ষিন্দরের মৃতদেহকে নিয়ে গঙ্গাবক্ষে ভেসে যান। যেতে যেতে ঠিক এই জায়গায় এসে পৌঁছয় এবং বেহুলা দেখে এক ধোপানি কাপড় কাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার পাশে আছে একটি বাচ্চা ছেলে, খুব দুষ্টুমি করছে এবং ধোপানিকে কাপড় কাচতে বাধা দিচ্ছে। তখন ধোপানি মনে মনে যেন একটা কি মন্ত্র বলল এবং বাচ্চার গায়ে জল ছেটালো। তৎক্ষণাৎ বাচ্চাটি জ্ঞানশূন্য হয়ে পড়ল এবং কাপড় কাচা শেষ হলে আবার পুনরায় মন্ত্র বলে জল ছিটিয়ে সেই বাচ্চাটির জ্ঞান ফিরিয়ে আনলো। পুরো বিষয়টি বেহুলা দেখে ভাবল এই ধোপানির কাছে নিশ্চয় কোনো দিব্য শক্তি আছে। তারপর বেহুলা ধোপানির সাথে দেখা করলো এবং সমস্ত দুঃখের কথা জানালো। তারপর ধোপানি সমস্ত কথা শুনে বেহুলা সুন্দরীকে আশীর্বাদ করলো এবং বলল লক্ষিন্দরের পিতা চাঁদ সদাগরকে মা মনসার পুজো দিতে হবে, তবেই তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে। সেই 500 বছরের পুরনো মা মনসা মন্দির আজও বিরাজমান, কিন্তু ভগ্নপ্রায়। এই সেই মনসা মন্দির। আর মন্দিরের উপরে যে কাপড়টি দেখছেন সেটি নাকি সেই নেতি ধোপানির কাপড়। তো বন্ধুরা, কে কে এই বিষয়টি জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না। এরপর আমরা রওনা দিলাম আমাদের আজকের পরবর্তী এবং শেষ দর্শনীয় স্থান ঝড়খালির উদ্দেশ্যে। আরে তুমি সরে যাও না, উনি দেখতে পাচ্ছেন না বাবা ভেতরে ঢুকুনি দেখতে পাচ্ছি। ঝড়খালি হলো সুন্দরবনের টাইগার রেস্কিউ সেন্টার। সুন্দরবনে কোনো বন্য প্রাণী অসুস্থ হলে তাদের এখানে নিয়ে আসা হয় এবং চিকিৎসা করা হয়। তারপর ঠিক হয়ে গেলে আবার তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই ঝড়খালিতে সেরকমই দুটি বাঘের দেখা মিলল। যে বাঘ দুটি শারীরিক দিক থেকে একটু অসুস্থ ছিল। এছাড়া আপনারা এখানে কিছু কুমির দেখতে পাবেন। নড়েছে 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 নড়েছে। ঝড়খালি ঘুরে এবার আমরা রওনা দিলাম লঞ্চের দিকে। যেতে যেতে রাস্তায় আপনারা পেয়ে যাবেন প্রচুর দোকান। এখান থেকে আপনারা প্রয়োজনীয় জিনিস, ঘর সাজাবার জিনিস, বিভিন্ন রকম ছোট বড় খাবারের দোকান পেয়ে যাবেন। অল্প কিছু কেনাকাটা করে চলে এলাম ঝড়খালি ফেরিঘাটে, উঠে পড়লাম লঞ্চে এবং রওনা দিলাম পাখিরালয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে। ঝড়খালি থেকে পাখিরালয়ের দূরত্ব ছিল বেশ অনেকটা। ধীরে ধীরে বেলা শেষ হলো, সূর্য অস্ত গেল, নেমে এলো সন্ধ্যা। কেন জানি না মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্রবাদ বাক্যটা আজ অক্ষরে অক্ষরে মিলে গেল। আর ঠিক তখনই মনের ভয়কে দূর করতে আমাদের সামনে এসে হাজির হলো চিকেন পকোড়া ও চা, যেটা ছিল আমাদের সুন্দরবন সফরের দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলা স্ন্যাক্স। মনের মধ্যে ভয়, হাতে পকোড়া, আর লঞ্চ চলছিল তার আপন গতিতে। আর দূর থেকে ভেসে আসছিল হিংস্র বন্যপ্রাণীর গর্জন। সব মিলিয়ে যে অনুভূতি অর্জন করেছিলাম তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত 8টা। আমরা পৌঁছলাম পাখিরালয় ফেরিঘাটে। পাখিরালয় ফেরিঘাটের সামনেই আছে প্রচুর দোকান।
আছে বড় একটি বাজার। সবাই যে যার মতো হারিয়ে গেল বিভিন্ন দোকানে। কেউ বাড়ির জন্য কিনলো কিছু জিনিস, কেউ বা সংগ্রহ করলো সুন্দরবনের খাঁটি মধু। মন ভরে কেনাকাটার পর আমরা পৌঁছলাম হোটেলে। কি এটা তো আমাদের হোটেল না, আমি তো আগের দিন অন্য হোটেলে ছিলাম। তো এখানে বলে রাখি আপনাদের, সুন্দরবনে হয় বিভিন্ন রকম ট্যুর প্যাকেজ। ওই বলে না, আপনি যতটা চিনি দেবেন মিষ্টিও কিন্তু ঠিক ততটাই হবে। তাই অনেককে বলতে দেখবেন সস্তায় সুন্দরবন, কম খরচে সুন্দরবন, সব থেকে সস্তায় সুন্দরবন। এইসবের ফাঁদে একদম পা দেবেন না। যদি আপনার কাছ থেকে কিছু বেশি টাকা নেওয়া হয় তো আপনার সার্ভিসটাও হবে সুন্দর। তো যাই হোক, হোটেলে ফিরে ঝটপট ফ্রেশ হয়ে নিলাম এবং বসে পড়লাম রাতের খাবার খেতে। মেনুতে ছিল স্যালাড, ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। শরীরটা ছিল বেশ ক্লান্ত। আজ হচ্ছে সুন্দরবন সফরে শেষ দিন, নেই কোনো তাড়াহুড়ো। সুন্দর ঘুম থেকে উঠলাম, ঘড়িতে এখন বাজে 9:30। যাবো এবার ঘাটে, আর আজকে গিয়ে কি হচ্ছে সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে। ঝটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে সমস্ত ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। হোটেলের সামনেই আমাদের ট্যুর অপারেটর পাঠিয়ে দিয়েছিল একটি রিক্সা ভ্যান। সেটাতে চড়েই পৌঁছে গেলাম পাখিরালয় ফেরিঘাটে। ঘাটে পৌঁছেই দেখলাম আমাদের লঞ্চ এসে হাজির। উঠে পড়লাম। লঞ্চে উঠতেই কোনো রকম দেরি না করেই দিয়ে দেওয়া হলো সুন্দরবন সফরের অন্তিম দিনের ব্রেকফাস্ট। ছিল লুচি, ছোলার ডাল, একটি করে সেদ্ধ ডিম, সঙ্গে ছিল চা। কেমন লাগছে? দারুণ দারুণ, কেমন এনজয় করছেন? খুব ভালো। খাওয়া দাওয়া দারুণ, এক কথায় অনবদ্য, দারুণ লাগছে এসে। বোটের মধ্যে এত সুন্দর এনজয়মেন্ট, এরা আগে কি সুন্দরবনে এসেছেন? না, এই প্রথমবার এসেছেন। ভরপেট ব্রেকফাস্ট করে এই সফরে শেষবারের মতো উপভোগ করতে থাকলাম সুন্দরবনের সৌন্দর্যকে। তারপর আমরা এসে পৌঁছলাম আমাদের সুন্দরবন সফরের শেষ দর্শনীয় স্থান লোকনাথ বাবার মন্দির। আমরা সকলে লোকনাথ বাবার মন্দির ঘুরে দেখলাম। আর সেখানেই দেখা মিলল বিশাল আকৃতির এক টার্কি পাখির। লোকনাথ বাবার মন্দির ঘুরে ফেরার পথে দেখলাম সুন্দরবনের মানুষেরা বিভিন্ন সবজি নিয়ে রাস্তার ধারে বসে কথা বলে জানলাম এই সবজিগুলো তাদেরই বাড়িতে লাগানো। দুটো পয়সা ইনকামের জন্য সেগুলো বিক্রি করছে, তাই আমিও কিনে নিলাম। সবজিগুলো ছিল খুবই টাটকা এবং দামেও কম। সুন্দরবন থেকে নিলাম 1 কেজি টমেটো। বলছে দেশি, মনে হচ্ছে না যে দেশি, সবই হাইব্রিড। এখন আর দেশি পাওয়া খুবই চাপের ব্যাপার, তো মন হলো একটু নিয়ে নিলাম। আপনারা চাইলেও নিতে পারেন। আবার আমরা লঞ্চে চড়ে বসলাম, রওনা দিলাম সোনাখালির দিকে। কিছুক্ষণ পর আমি চলে গেলাম লঞ্চের রান্নাঘরে। দেখলাম রান্নার কাকা তখন কাঁকড়া কাটতে ব্যস্ত। বুঝেই গেলাম আজ দুপুরের মেনুতে কি হতে চলেছে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2টো। এসে গেল আমাদের শেষ দিনের লাঞ্চ। ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাবদা মাছের ঝাল, আর ছিল কষা কষা করে কাঁকড়া। শেষ দিনে যেন 16 কলা পূর্ণ করেই দিল। আর শেষ পাতে ছিল চাটনি ও পাঁপড়। প্রথমে একটু আলু ভাজা আর ডাল দিয়ে। সুন্দর, একদম অমায়িক টেস্ট। আর এই কাঁকড়া
চুমু, মাইন্ড ব্লো, কোনো কথা হবে না। গ্রেভি দিয়ে, গ্রেভিটা দেখুন এত সুন্দর মিহি, দেখুন দারুণ দারুণ। গ্রেভি দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া যাবে, এত সুন্দর। কেমন লাগছে সুন্দরবনে এসে? দারুণ। কাঁকড়া না খেলে আবার সুন্দরবন ভিজিট। আচ্ছা, তো কাঁকড়া তো খাচ্ছেন, কেমন লাগছে? দারুণ দারুণ, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। আর চারিদিক যে ঘুরলেন, কেমন এক্সপিরিয়েন্সটা হলো? এই যে বসে বসে লঞ্চের মধ্যে এই পরিবেশটাকে উপভোগ করতে করতে খাওয়া, এটার আনন্দটা একেবারে অন্যরকম, দারুণ অনুভূতি। এই যে রেটের মধ্যে এত সুন্দর পরিবেশন, এত সুন্দর খাবার দাওয়ার আয়োজন, তো আপনার কি মনে হয় প্রায় মানে ভ্যালু ফর মানি? হ্যাঁ, অফকোর্স ভ্যালু ফর মানি, 10-এ 10। থ্যাংক ইউ। আপনার নামটা বলবেন? মালবিকা চক্রবর্তী। আপনি কোথা থেকে? টালিগঞ্জ, কলকাতা। মালিগঞ্জ, কলকাতা। ধন্যবাদ। খাওয়া শেষ হতেই আমরা পৌঁছে গেলাম সোনাখালিতে, যেখান থেকে আমরা সুন্দরবন সফর শুরু করেছিলাম। তো এখানেই শেষ করলাম 2 রাত 3 দিনের সুন্দরবন সফর। আমি যে ট্রাভেলসের সাথে 2 রাত 3 দিনের সুন্দরবন সফর শেষ করলাম, সেটা হলো হলিডে ডেস্টিনেশন সুন্দরবন। হলিডে ডেস্টিনেশন সুন্দরবন, যার সাথে আমি 2 রাত 3 দিনের সুন্দরবন সফর কমপ্লিট করলাম। সুন্দরবন সফরে আমার খরচ পড়েছে 3500 টাকা। আপনারাও যদি চান হলিডে ডেস্টিনেশন সুন্দরবন ট্রাভেলসের সাথে সুন্দরবনে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে, তাহলে এক্ষুনি ফোন করে বুক করে নিন আপনার ডেট। ফোন নাম্বার দেওয়া রইল আপনার 6 ইঞ্চি স্ক্রিনে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন। ফিরবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলেই আমার মতো ঘুরতে থাকবেন।